হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, স্যার বলছিলাম যে এসআইআর যে ট্রাইব্যুনালে হিয়ারিং চলছে, কিছু হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, দেখা যাচ্ছে যে শুনানিতে নোটিশ না দিয়ে শুনানিতে না ডেকে হ্যাঁ, এক্সক্লুড ফ্রম ইলেকটোরাল রোল এটা দেখা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, এরকম হ্যাঁ। নিয়ে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। তাদের প্রশ্ন হলো যে আমার শুনানিতে ডাকলো না, কেন এমন হচ্ছে? এবং একাধিক বিষয়। হুম, হুম। সেই বিষয় নিয়ে যদি আলোকপাত করেন কিছু। এই জিনিসটা, এই ব্যাপারটা আমার নজরে এসছে। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা, প্রথম কথা বলি। কোন রকম কোনো দ্বিধা না রেখে বলছি, এটা একটা ভয়ঙ্কর প্রবণতা, এই জিনিস যেটা ঘটেছে। এবং ইলেকটোরাল রোলে নাম বাদ যাচ্ছে আফটার অ্যাডজুডিকেশন। মানুষ ভরসা করেছিল সুপ্রিম কোর্টের গঠন করা ট্রাইব্যুনাল তাদেরকে বিচার দেবে, কারণ অ্যাডজুডিকেশন পার্টে মানুষকে নিজের পক্ষ সমর্থনের জন্য শুনানিতে ডাকাই হয়নি। হ্যাঁ, কিন্তু ট্রাইব্যুনাল পর্বে যে মানুষ শুনানির সুযোগ পাবে না, হ্যাঁ, আহ, সেইটা একেবারেই ভেবে নেওয়া যায়নি। কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে, ট্রাইব্যুনালে যে শুনানির জন্য ডাকছে এরকম জিনিসও কিন্তু আমরা পাচ্ছি। এটা হ্যাঁ, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু কিছু কিছু জিনিস যেটা দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, যে হুম, ট্রাইব্যুনালে তাদেরকে শুনানির জন্য ডাকাও হয়নি। হ্যাঁ, তারা তাদের সংশ্লিষ্ট বিএলওর সঙ্গে যোগাযোগ করেছে, বা ইআরও অফিসে গিয়েও তাদের শুনানির জন্য যে ডাকা হয়েছে এরকম সংক্রান্ত কোনো রকম কোনো ইনফরমেশন পাননি। হুম, অথচ তারা তাদের যেটা পেন্ডিং অ্যাপিল, তার স্ট্যাটাস এখন দেখাচ্ছে যে তাদেরকে রোল থেকে বাদ দেওয়া হয়েছে, হুম, মানে হুম, এক্সক্লুড করে দেওয়া হয়েছে। অর্থাৎ অ্যাডজুডিকেশনের পর্বে যা তাদের যেটা বাদ গেছিল, ডিলেটেড ফ্রম ইলেকটোরাল রোল, হুম, সেইটাই, সেই নির্দেশটাকেই ট্রাইব্যুনাল অ্যাফার্ম করেছে, এবং ট্রাইব্যুনালও একই নির্দেশ দিয়েছে এবং না তাদের নামটা বাদ দিয়েছে। এই জিনিসটা শুনানি ছাড়া একেবারেই প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের কমপ্লিট ভায়োলেশন। এবং আমি বুঝতে পারছি না কোন জায়গায় ঠিক ব্যাপারটা দাঁড়িয়ে আছে, যে হুম, এত ঢাক ঢাক গুড় করে, এত লুকাছাপার মাধ্যমে সুপ্রিম কোর্টের দ্বারা গঠিত একটা অ্যাপিলেট ট্রাইব্যুনাল, হ্যাঁ, যেখানে দুজন প্রাক্তন হাইকোর্টের প্রধান বিচারপতি, তার মধ্যে একজন তো রিজাইন করেছেন, হ্যাঁ, এবং একাধিক সিনিয়র জাজেস অফ হাইকোর্ট ফাংশন করছেন, সেখানে মানুষ তাদের পক্ষ পেশের সুযোগ কেন পাচ্ছে না? বা তাতে এত গোপনীয়তা কেন অবলম্বন করতে হচ্ছে? যে মানুষ, এটা তো একটা পাবলিক সেক্টরের কাজ করছে, যেহেতু কোর্ট, যেমন সবার জন্য ওপেন, এটা তো কোর্ট, অবশ্যই। তো সবার জন্য ওপেন হবে। সেখানে গেলে তাদের এন্ট্রিতে রেস্ট্রিকশন, হুম, খবর সেখান থেকে কিছুই সেভাবে যেটা সাধারণের জানা উচিত জানানো যাচ্ছে না, তাদেরকে হ্যাঁ, জানানো হচ্ছে না। ইলেকশন কমিশনের অফিসগুলোতে ইআরও বা এই ইআরওর কাছে গেলে কোনো রকম তথ্য পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বিএলওরা সম্পূর্ণ অন্ধকারে, যেটা একদম যারা গ্রাউন্ড লেভেল, গ্রাসরুট লেভেলে কাজ করেছিলেন, তারাও কোনো ইনফরমেশন ডিলিটেড ভোটারকে দিতে পারছেন না। না, অথচ ডিলিটেড ভোটার যিনি ছিলেন, তিনি আপিল করার পরেও সেইখানে গিয়েও তার শুনানির সুযোগ পাচ্ছে না। হ্যাঁ, এটা কমপ্লিট ভায়োলেশন অফ প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভায়োলেশন অফ অর্ডার পাস বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অন 1st of April 2026। হুম, কারণ 1st April 2026-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এসআইআর সংক্রান্ত মামলা হ্যাঁ, মোস্তারি বানুর মামলাতে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলেছে যে তোমাকে শুনানির সুযোগ দিতে হবে ডিলিটেড ভোটারকে এবং ইলেকশন কমিশনকেও। কারণ এখানে দুটো পক্ষ ধরে নিন, হুম, যদিও নাম পর্বে, মানে অ্যাডজুডিকেশন পর্বে নামটা ডিলিট হয়েছে জুডিশিয়াল অফিসারদের দ্বারা, হুম, সেটা তারা ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছিল তা না, তারা জুডিশিয়াল অফিসার। সুপ্রিম কোর্ট বলেছিল জুডিশিয়াল অফিসাররা ফাংশন করবে, তারা হুম, নাম ডিলিট করেছে। সেই ডিলিশনের পরে এখন যে অ্যাপিল গুলো হচ্ছে তাতে তো দুটো পক্ষ। আমি ধরুন আমার নাম ডিলিট হয়েছে, আমি একটা পক্ষ, হুম, আমার বিপরীত পক্ষে হচ্ছে ইলেকশন কমিশন, যে বলবে যে ডিলিট হয়ে ঠিক হয়েছে। যেমন হুম, হয় কেসে, প্রত্যেকটা কেসে বাদী বিবাদী হয়তো, অবশ্যই। পিটিশনার রেসপন্ডেন্ট হয়তো, এখানে তো রেসপন্ডেন্ট, আমার যদি নাম বাদ যায়, আমি যদি অ্যাপিল ফাইল করি, তাহলে হুম, আমি হচ্ছি পিটিশনার। আর অবশ্যই। যিনি আমার বাদ যাওয়াটাকে বৈধ বলছেন, যে ওর বাদ গেছে ঠিক হয়েছে বা বাদ যাওয়াটা উচিত ছিল, সে তো রেসপন্ডেন্ট, সে তো রেসপন্ডেন্ট ডিফেন্ড অবশ্যই। করবে। তেমনি একইভাবে যদি আমার নামটা ইলেকটোরাল রোলে ইনক্লুড হয়ে থাকে এবং হুম, তার এগেনস্টে ইলেকশন কমিশন কোনো অ্যাপিল ফাইল করে, তাহলে হুম, সেক্ষেত্রে ইলেকশন কমিশন হচ্ছে পিটিশনার হুম, এবং আমি হচ্ছি রেসপন্ডেন্ট। আমি বলবো যে আমার নামের ইনক্লুশনটা যথাযথ হয়েছে, ইলেকশন কমিশন বলবে না, ওর নামটা ইলেকটোরাল রোলে যুক্ত হওয়া উচিত হয়নি। এরকমই তো হয়, কোর্টে তো এরকমই দেখে এসেছি। এবার আজকের দিনে যেন মনে হচ্ছে যা দেখে এসেছি, যা শিখে এসেছি, যা পড়ে এসেছি, সব যেন মিথ্যে মনে হচ্ছে। কারণ সেই। কোন রকম কোনো ট্রান্সপারেন্সি আমরা অ্যাপিলেট ট্রাইব্যুনালের ফাংশনে দেখতে পাচ্ছি না। মানে কমপ্লিট ভায়োলেশন অফ প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, কমপ্লিট ভায়োলেশন। কারণ 1 এপ্রিল 2026-এর অর্ডারে সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি দু তিনটে জিনিস বলেছিল, যেগুলো সুপ্রিম কোর্টের দ্বারা গঠিত অ্যাপিলেট ট্রাইব্যুনাল মানছে না। ঠিক। কি জিনিস? প্রথম জিনিস সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, যে যখন অ্যাডজুডিকেশন পর্বে কারোর নাম বাদ যাচ্ছে, সে হ্যাঁ, কিন্তু
পুরো অন্ধকারে থাকছে যে কেন তার নামটা বাদ গেল, কারণ কজ অফ ডিলিশন তাদেরকে কোনো সময় জানানো হয়নি। জানানো হয়নি। আপনাদের খেয়াল থাকবে আমরা আরটিআই করে তার উত্তর থেকে দেখিয়ে দিয়েছিলাম মানুষকে যে আরটিআই ইলেকশন কমিশনারের ইআরও জানাচ্ছে যে আমাদের অফিসে কোনো তথ্য নেই কেন বাদ গেছে, আমরা কিছুই জানি আমাদের না। অফিসে কোনো কারণ উল্লেখ নেই যে কেন এই ভোটারটার নাম বাদ গেছে। সুতরাং তারাও জানে না, অথচ ভোটারের নাম বাদ গেছে। এবার সেই যে অভিযোগ, এই অভিযোগ সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। সুপ্রিম কোর্টকেও বলা হয় যে কজ অফ ডিলিশন একেবারেই জানানো হচ্ছে না যে কেন মানুষের নাম বাদ গেল। আমরা অনুমান করে নিচ্ছি যে আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির সময়তে যে শুনানির নোটিশ এসেছিল সেই নোটিশে যে কারণ উল্লেখ ছিল সেই কারণে আমার নাম বাদ গেছে। কিন্তু সেটা কি এরকম অন্ধকারে একটা এত বড় এক্সারসাইজ কি এরকম অন্ধকারে রেখে করা উচিত? এখানে কি মানুষের জানার অধিকার নেই যে তার নামটা কেন বাদ গেল? সে একটা বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া, সে যখন তার তো জানার অধিকার আছে। অবশ্যই। তো সেইখানটাতে এত গোপনীয়তা কেন? যে কারণে সুপ্রিম কোর্ট বলেছিল তুমি রিমার্কস কলামে তোমার হুম, পোর্টালে ওয়েবসাইটে যেখানে স্ট্যাটাস চেক করছে তার এপিকের স্ট্যাটাস কোনো ভোটার, সংশ্লিষ্ট ভোটার, হুম, তাহলে তুমি রিমার্কস কলামে তার কজ অফ ডিলিশনটা লিখে দাও। সেইটা সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যিনি সিনিয়র আইনজীবী দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন আমরা প্রত্যেককে রেকর্ড অ্যাক্সেস করতে দেব যখন অ্যাপেলেট ট্রাইব্যুনালে তাদের মামলাটা পৌঁছবে। হুম, অর্থাৎ কিনা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আইনজীবী সুপ্রিম কোর্টকে এটা জানাতে চাইছে যে এখন আপনার নাম কেন বাদ যাচ্ছে সেটা আমি এখন বলতে পারছি না, কিন্তু হুম, যখন আপনি অ্যাপিল করেছেন এবং অ্যাপিলে আপনার যখন শুনানি হবে ট্রাইব্যুনালে, হুম, তখন আপনাকে জানানো হবে আপনার নাম এই কারণে বাদ গেছে। আপনাকে আপনার রেকর্ড অ্যাক্সেস করতে দেওয়া হবে, কারণ আপনার নামটা এবং আপনার তার ভিত্তিতে করা যে অ্যাপিল, আপনার নাম বাদ যাওয়ার ভিত্তিতে করা যে অ্যাপিল, সেটা সংশ্লিষ্ট একটা ফাইল, যে ফাইলটা আপনার নিজস্ব এবং হুম, সেই হুম, ফাইলটার অ্যাক্সেস করার অধিকার আপনার আছে। যেমন অবশ্যই। করে আপনি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে একটা মামলা যদি ফাইল করেন তাহলে সেই ফাইলটা তো আপনার, আপনি তো হ্যাঁ, জানেন অবশ্যই, অন্তত পক্ষে যে সেখানে কি আছে, অবশ্যই। সেটা কেন করেছি না করেছি এভরিথিং। তেমনি সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার আইনজীবী জানিয়েছিলেন হুম, যে তারা সংশ্লিষ্ট ভোটারকে রেকর্ড অ্যাক্সেস করতে দেবেন। সুপ্রিম কোর্ট ওই 1/4/2026 অর্ডারে বলেও দিয়েছিল যে রেকর্ডটা অ্যাক্সেস করতে দিতে হবে হ্যাঁ, এবং যেন ভোটার জানতে পারে যে তার কেন নামটা বাদ গেল। আমি যদি কারণটা জানতে না পারি তাহলে হ্যাঁ, আমি ওষুধটা দেবো কি করে? আমি অবশ্যই, যদি অবশ্যই। বুঝতেই না পারলাম যে আমার নামটা এই জন্য বাদ গেল, তাহলে আমি সেই জায়গাটাতে আমি কি করে জজকে স্যাটিসফাই করার চেষ্টা করবো যে এই এই ডকুমেন্টস আমার আছে, আমার নাম যাওয়াটা বাদ যাওয়াটা ঠিক হয়নি, বাদ যাওয়াটা সেই, সেই, ভুল হয়েছে, আমাকে আমার নামটা ইনক্লুড করুন। সেই। কিন্তু এখন দেখা যাচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনালও হুম, নাম বাদ, ওই অ্যাপিল গুলো নিষ্পত্তি করার আগে কি বেশ কিছু ক্ষেত্র এমন উঠে এসেছে, বেশ কিছু প্রমাণ আমরা পেয়েছি যেখানটাতে তাদেরকে হ্যাঁ, নোটিশই করা হয়নি শুনানির জন্য, হ্যাঁ, নোটিশ করা ছাড়াই তাদেরকে ডাকা হচ্ছে। মানে আমি বুঝতে পারছি না, যত খারাপ কেসই হোক না কেন, যত খারাপ কেস হোক না কেন, হ্যাঁ, একটা ফাঁসির আসামি যে তাকেও তো তার পক্ষ সমর্থন করার জন্য অবশ্যই, তার অবশ্যই, রাষ্ট্রপতি কাছে পর্যন্ত তার যাওয়ার অধিকার রয়েছে। অবশ্যই। মানে এমনটা নয় যে নিচের কোর্টে ফাঁসি দিয়ে দিল মানে ফাঁসি হয়ে যাবে, হ্যাঁ, তা সে তার পক্ষ পেশ করার জন্য সব জায়গায় যেতে পারে। আর এখানে একটা ভোটার বা একটা নাগরিক, সে তার অধিকার থেকে তাকে ইয়ারোর কাছে বঞ্চিত, বঞ্চিত করা হচ্ছে। তারপরে জুডিশিয়াল অফিসারদের কাছে বঞ্চিত, তারপর এখন অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছেও বঞ্চিত, তাহলে সে যাবে কোথা থেকে? আর অ্যাপিলেট ট্রাইব্যুনাল কিভাবে সুপ্রিম কোর্টের 1/4 অর্ডারটাকে তার পক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, তাকে শুনানির সুযোগ না দিয়ে তার নাম বাদ দিতে পারে? এটা ভাবনা চিন্তার বাইরে। এবং আমরা ইমিডিয়েটলি কোর্ট খুললেই এটার জন্য স্টেপ নিচ্ছি, কারণ আমরা অলরেডি মামলা রেডি করেছি। আমরা হ্যাঁ, ট্রাইব্যুনালের ট্রান্সপারেন্সি চাইছি এবং আমরা বলতে চাইছি ট্রাইব্যুনাল যেটা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা করেছিল হুম, হুম, ট্রাইব্যুনাল, হুম, 3জন সিনিয়র জাজেস, তার মধ্যে একজন জাজ তিনি রিটায়ার করে রিজাইন করেছেন, সেই জাজও ছিলেন, হুম, হুম, জাস্টিস শিবাগনানাম ছিলেন। তো এই যে কমিটি যেটা কি করে ফাংশন করবে, এই ট্রাইব্যুনাল যে ইস্তেহার বানিয়েছিল তার, হ্যাঁ, সেই হ্যাঁ, ইস্তেহারটা জনসমক্ষে আনার জন্য আমরা দাবি তুলছি এবং আমরা সেটা কোর্টের দ্বারস্থ হচ্ছি, এই হাইকোর্টের। হ্যাঁ, কারণ হচ্ছে এইটা না হলে ভয়ঙ্কর ক্ষতি করে দিচ্ছে আমাদের সেই, সেই। মানুষের অধিকার, চরম ভাবে খর্ব করা হচ্ছে, তার যেটা সাংবিধানিক অধিকার এবং তার যেটা গণতান্ত্রিক অধিকার একই সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেটা অবশ্যই মান্যতা দেওয়া দরকার। কারণ এখানে যে একটা মানুষের যেখানে ভোটার রোল থেকে নাম বাদ চলে যাচ্ছে, একেবারে নাগরিকত্ব হরণ হচ্ছে না, সেখানে নাগরিকত্ব হরণ হচ্ছে বলতে এখানে আবার একটা আমি একটা জিনিস বলি, নাগরিকত্বর সঙ্গে এসআইআর এর সম্পর্ক নেই। নেই। তার কারণ হচ্ছে আমি এর আগেও আপনাদের সম্ভবত বলেছিলাম এবং আমি বিভিন্ন জায়গাতে বলেছিলাম যে নাগরিকত্বের সঙ্গে আপনার এসআইআর, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার সম্পর্ক এই জন্য নেই যে আপনি বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেন, রাইট। আপনার সিটিজেনশিপ কাড়ার জন্য এসআইআর নয়। তবে তবে হুম, কেউ বা কারা সে যা পাওয়ারফুল পজিশনে বসে চাইছে
যে আপনি আমি এই বিভ্রান্তি এবং এই ভয়ের মধ্যে থাকি যে না এইটাতে এই প্রসেসে আমার নাম কাটা গেল, আপনাকে শুনানির সুযোগ দেওয়া হলো না, আপনাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে খালি একের পর এক কেটেই যাচ্ছে, দিয়ে এবার তোমাকে বাংলাদেশি পাকিস্তানি অমুক তমুক বলে তোমাকে এই দেশ ছাড়া করা হবে, সিটিজেনশিপ কেড়ে নেওয়া হবে, হোল্ডিং সেন্টার যেগুলো নতুন বানাচ্ছে সেখানে পাঠানো হবে। এই এই বিভ্রান্তির মধ্যে তারা কিন্তু এই বিভ্রান্তি নয়, এই ভয়ের বাতাবরণ, এই ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। আজকে কিন্তু খেয়াল থাকবেন, আজকে আমরা আজকে হচ্ছে 27 তারিখ, এবং আজকে সুপ্রিম কোর্টের এসআইআর এর যে জাজমেন্ট ছিল সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট, আমি যেটা আগে বলেছিলাম, সুপ্রিম কোর্ট সেটাই পরিষ্কার করে বলেছে যে এর সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। রাইট। মানে এইটা চাইছে যে এই ভয়ের পরিবেশটা তৈরি হোক, কিন্তু এটা নাগরিকত্বের সাথে সম্পর্ক কেন হতে যাবে? কারণ এখানে অ্যাপিলের প্রভিশন আছে এখনো পর্যন্ত। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এইটা যেভাবে চলছে, এভাবে যদি কাল গায়ের জোরে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, তার মানে আমি তো ভোটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগই পাচ্ছি না কোনো জায়গাতে। খালি হ্যাঁ। একটা মজার কথা হচ্ছে, যেটা নিয়ে সব থেকে কম আলোচনা হয়েছে সেটাও বলি আমি, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে থাকাকালীন যে শুনানিগুলোর নোটিশ এসেছিল, হ্যাঁ। হ্যাঁ। আপনি মানে যাদের নোটিশ ছিল এরকম যে কোনো কাউকে জিজ্ঞাসা করে দেখুন, কাউকে কি ওখানে শুনানিতে আদৌ কিছু জিজ্ঞাসা করা হয়েছিল, নাকি শুধু ডকুমেন্টস নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল? এই 2-3টে ডকুমেন্টস দাও, তাও বিএলওর ইচ্ছা অনুযায়ী। যে যে হ্যাঁ। সমস্যার ভিত্তিতে তাদেরকে ডাকা হয়েছিল সেই সমস্যার সঙ্গে সম্পর্কিত নয় এরকম ডকুমেন্টস নেওয়া হয়েছিল অনেক ক্ষেত্রে। কারণ ইআরও ইআরওরা বলেছিল এগুলো নিয়ে ছেড়ে দিন, এগুলো ইচ্ছাকৃত নয়। আমার যা সমস্যা, আমার ওষুধ তো সেই অনুযায়ী হবে, আমার যা অসুখ আমার ওষুধ হবে সেই অনুপাতে। কিন্তু জাতামাতা একটা যায়, এই দুটো দিয়ে দিন, দিয়ে চলে যান। কাউকে শুনানিতে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হয়নি। মানে মানুষের যেটা ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন সেই থেকে শুরু হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে। তারপরে সেটা আরো জোরদার হয়েছে অ্যাডজুডিকেশন পর্বে। আর এখন যেন অ্যাপিলেট ট্রাইব্যুনাল মানে মৃত মানুষের উপরে আরো করাঘাত করছে সেরকমই মনে হচ্ছে। কিন্তু আমি বলতে চাইছি এর সঙ্গে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নেই। এই বিভ্রান্তি, এই ভয়, সরকার হোক, অথরিটি হোক, বা কোনো পলিটিক্যাল পার্টি হোক, চাইছে আপনারা এই ভয়ের মধ্যে থাকুন। এই ভয়ের মধ্যে থাকার কোনো কারণ নেই। এই লড়াই এখনো ফাইট ব্যাক করার মতো জায়গায় মতো আছে। আমরা লড়াইটা অবশ্যই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে নিয়ে যাবো, যে এরকম করে শুনানির সুযোগ না দিয়ে নামগুলো জোর করে বাদ দেওয়া হচ্ছে। ঠিক ঠিক। ওকে স্যার, অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো ওকে, থাকবেন। ভালো থাকবেন।